তোমার প্রেমিকা যদি তোমাকে বিশ্বাসঘাতকতা করে তুমি কি করবে? তুমি কি নায়কের মতন ক্ষমা করবে নাকি খলনায়কের মতন প্রতিশোধ নেবে? এখন কল্পনা করো, যদি তোমার শহরের তাপমাত্রা হঠাৎ করে 60 বা 70 ডিগ্রি সেলসিয়াস নেমে যায় এবং 90% মানুষ ঠান্ডায় জমে মারা যায়। বিদ্যুৎ নেই, পানি নেই এবং আস্তে আস্তে খাবারও শেষ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বেঁচে থাকা অত্যন্ত কঠিন হয়ে উঠবে। তবে আমাদের গল্পের নায়ক একমাত্র ব্যক্তি যিনি এই পরিস্থিতির জন্য আগে থেকে প্রস্তুতি ছিল। সে এখন স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছে এবং শুধু তাদেরই খাবার দিচ্ছে যারা তার জন্য উপকারী। তবে তার জীবন সবসময় এমন ছিল না। 2050 সালে একটি নক্ষত্র বিস্ফোরণের কারণে পৃথিবী আবার বরফের যুগে প্রবেশ করে। আমাদের নায়ক রাজু একটি সুপারমার্কেটে কাজ করত। সেই কারণে সে আগে থেকেই তার বাড়ির প্রচুর খাবার মজুত করে রেখেছিল। কিন্তু বরফ যুগ শুরু হলে তার প্রেমিকা এবং কিছু পরিবেশী তাকে তার বাড়িতে ঢুকে সব খাবার চুরি করে। শুধু তাই নয়, তারা রাজুকে আক্রমণ করে এবং তাকে মরতে ফেলে যায়। মরার আগে রাজু বুঝতে পারে তার প্রেমিকা তাকে বিশ্বাসঘাতকতা করেছে। সে সিদ্ধান্ত নেয়, যদি কোনোভাবে এই নায়ক থেকে বেঁচে ফেরে তবে সে অবশ্যই প্রতিশোধ নেবে। আশ্চর্যজনকভাবে রাজু 3 মাস পেছনে চলে যায়, যখন বরফ যুগ শুরু হয়নি। এবার সে তার প্রেমিকার কথা বিশ্বাস করে না, তার উপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। 3 মাসের মধ্যে আবার বরফের যুগ শুরু হবে। রাজু তার প্রস্তুতি নিতে শুরু করে। সে একটি নিরাপদ ঘর তৈরি করার পরিকল্পনা করে এবং হঠাৎ একটি অদ্ভুত শক্তি আবিষ্কৃত করে। সে তার সমস্ত জিনিসপত্র একটি অন্য মাত্রায় পাঠাতে পারে, যেখানে কোনো কিছু নষ্ট হবে না, ঠিক যেন ভিডিও গেমের মতো। এখন সে সুপার মার্কেটে সব খাবার মজুত করতে পারে এবং আর কোনো চিন্তা হবে না। কয়েকদিন পর রাজু একটি 5 তলা হোটেলে গিয়ে অনেক টাকা খরচ করে, কারণ সে জানতো 3 মাস পর কোনো বিল দিতে হবে না। ওদিকে তার প্রেমিকা সুহানা তাকে দেখে ভাবে, কত ভাগ্যবতী আমি যে আমি এত ধনী ব্যক্তির সাথে প্রেম করেছি। কিন্তু রাজু ইতিমধ্যেই তার প্রতিশোধের পরিকল্পনা করছে এবং যখন সে সুপারমার্কেট থেকে খাবার কিনতে যায় তখন সে সুহানা এবং তার বন্ধুর সাহায্য নেওয়া শুরু করে। রাজু বলে, কে জানে কখন পৃথিবী শেষ হবে, কিন্তু ভিতরে সে জানে যে প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। রাজু হাসতে হাসতে বলে, সুহানা এবং তার বান্ধবী তাকে বলে তার কাছে যখন এত টাকা আছে তাদেরকে যদি একবার ডিনার করতে নিয়ে যেতে। কিন্তু রাজু হাসতে হাসতে বলে, আজ আমি একটু ব্যস্ত, অন্যদিন তোমাদেরকে ডিনারে নিয়ে যাব। সুপার মার্কেট থেকে বের হওয়ার সময় রাজু দেখে তার প্রতিবেশী মিসেস শর্মা, যিনি আগের জীবনে তাকে বিশ্বাসঘাতকতা করেছিলেন, তখন তার নাতি কিছু জিনিস নিতে যায়। রাজু রাগান্বিত হয়, তা ফিরিয়ে নেয়। মিসেস শর্মা বলে, তুমি এত কিছু একা খাবে পারবে না, অন্তত একটি চকলেট বাচ্চাকে দাও। রাজু উত্তর দেয়, না, হয় তুমি দাম দাও নয় নিজে কিনে নাও। এই কথা বলে সে হেঁটে চলে যায় আর মিস শর্মা তার পিছনে রাগান্বিত হয়ে থাকে। বাড়িতে ফিরে সুহানা রাজুকে মনে করিয়ে দেয় তাদের ডিনারের কথা ভুলবে না। রাজু উত্তর দেয়, ঠিক আছে, আমি জানিয়ে দেব। সে দরজা বন্ধ করে খাবারগুলো মজুত করা শুরু করে, যাতে সবকিছু ঠিকঠাক থাকে। অনেক কিছু প্রস্তুত করতে হবে, এমনকি একটি ঘর তৈরি করতে হবে যা কেউ ভেঙে ঢুকতে না পারে। খাবার, ওষুধ এবং অস্ত্র মজুত করতে হবে, কারণ সে প্রতিশোধ নিতে চায়। 3 মাস বাকি আছে বরফ যুগ শুরু হতে। রাজু জানে তার সব কিছু করার জন্য অনেক টাকা দরকার। পরের দিন রাজু খাবার পরীক্ষা করে দেখে সবকিছু ঠিক আছে। সম্পত্তি সান্ত্বনা পেয়ে সে একটি হোটেলে ফোন করে এবং 500 জনের জন্য খাবার অর্ডার দেয়। সে বলে, আমি 3 দিনের জন্য একটি পার্টি করছি, যাতে কেউ সন্দেহ না করে। এরপর রাজু তার সম্পত্তির কাগজ নিয়ে ব্যাংকে যায় ঋণ নেওয়ার জন্য। ব্যাংক ম্যানেজার তাকে জানায়, আমাদের সুদের হার খুবই বেশি। কিন্তু রাজু জানতো 3 মাস পর এসব কোনো ব্যাপারে হবে না এবং তাকে ঋণ পরিশোধ করতে হবে না।
পর রাজু 90 লাখ টাকা হাতে পাবে। সে শহরের সেরা নিরাপত্তা কোম্পানিতে গিয়ে তাদের ম্যানেজারকে বলে যে তাকে একটি সুরক্ষিত বাড়ি তৈরি করতে হবে। ম্যানেজার তাকে অনেক পরিকল্পনা দেখায়, কিন্তু রাজুর কিছুতেই সন্তুষ্টি হয় না। সে ম্যানেজারকে তার পরিকল্পনা জানায়। বাড়ির দরজা ব্যাংকের লকারের মতো হতে হবে, একটি বায়ু চলাচল ব্যবস্থা থাকতে হবে, বুলেট প্রুফ কার্ড এবং 24 ঘন্টা নজরদারি ক্যামেরা থাকতে হবে, এবং কিছু অস্ত্রও চাই। ম্যানেজার শুনে হতবাক হয় এবং বলে যে বাকি সব ব্যবস্থা করা যাবে, তবে অস্ত্রের ব্যবস্থাটা করতে পারবে না। সব মিলিয়ে খরচ হবে 80 লক্ষ টাকা। স্থানীয় একটি দোকানে যায়, সেখানে যখন সে বাড়িতে ফিরে আসে তখন তার অর্ডার করা 500 জনের খাবার পৌঁছে যায়। অতগুলো ট্রাক এবং এত খাবার দেখে লোকজন রাজু দিকে নজর দিতে শুরু করে। এই খাবারের পরিমাণ কমপক্ষে 10 লাখ টাকার। কয়েক মিনিটের মধ্যেই তার পুরো বাড়ি খাবারে পূর্ণ হয়ে যায় এবং রাজু দ্রুত সেগুলো মজুত করে ফেলে। তার পরের বছর পর্যন্ত তার খাবারের চিন্তা করতে হবে না। পরের দিন সিকিউরিটি কোম্পানি এসে তার নিরাপদ ঘর তৈরি করা শুরু করে। তার প্রতিবেশীরা তাকে পাগল মনে করে সে নিশ্চিত ভুল ওষুধ খেয়েছে, কিন্তু রাজু তাদের পাত্তা দেয় না এবং ভাবে 3 মাস পর ওরা ঠিক বুঝবে কে সঠিক ছিল। এরপর রাজু সুপার মার্কেটের ম্যানেজারের কাছে যায়। সেখানে সে আগে কাজ করত এবং সে বলে যে সমস্ত ওষুধের মজুদ কিনতে চায়। সে দ্বিগুণ দাম দিতেও রাজি আছে, এমনকি আগের বুক করা অর্ডারগুলো কিনে নেয়। ধীরে ধীরে সে সব জোরগুলো নিজের বাড়িতে নিয়ে আসে। সুহানা এসব দেখে রাজুকে মেসেজ পাঠায়, জানতে চায় কিছু ঘটতে যাচ্ছে কিনা, কিন্তু রাজু তার মেসেজের কোনো উত্তর দেয় না, যা সুহানাকে খুবই রাগান্বিত করে। সুহানা বিরক্ত হয়, কারণ যে ছেলেটা সবসময় তার কথা শুনতো সে এখন অন্যরকম আচরণ করছে। তার বন্ধুরা হাসে এবং বলে যদি কিছু সত্যি ঘটতে যাচ্ছিল তবে সরকার নিশ্চয়ই তাদের জানাতো। কয়েকদিনের মধ্যেই রাজুর নিরাপদ ঘর তৈরি হয়। পুরো বাড়িতে 360 ডিগ্রি ক্যামেরা বসানো হয়েছে এবং রাজু এতে খুব খুশি। এখন কেবল একটাই জিনিস বাকি। পরের দিন পানি ভর্তি এক ট্যাঙ্ক আসে। ডেলিভারি চালক রাজুর চাচা এবং তিনি জানতে চান কেন এত পানি দরকার। আগের জীবনে রাজুর চাচাই একমাত্র ব্যক্তি ছিলেন যিনি তাকে সাহায্য করেছিল। তাই রাজু তাকে বলে এই বছর আবহাওয়া খুবই খারাপ হবে এবং টিকে থাকার জন্য সমস্ত খাবার মজুত করতে পরামর্শ দেয়। তার চাচা প্রথমে সন্দেহ করলেও রাজুর গম্ভীর মুখ দেখে তিনি জিনিসপত্র মজুত করার সিদ্ধান্ত নেন। পরের কয়েকদিন রাজু 5 স্টার হোটেলে খায়, কেনাকাটা করে এবং অনেক প্রয়োজনীয় সবকিছু সংগ্রহ করে। সে তার শক্তি অনুশীলন করে এবং বিশ্বব্যাপী ঠান্ডার জন্য প্রস্তুত নেয়। ঘটনাটি 3 দিন আগে যখন সে তার কোম্পানি সুপারভাইজার ছিল তখন সে চা বানিয়ে সবার জন্য আয়োজন করে। সে চায়ের মধ্যে ঘুমের বড়ি মিশিয়ে দেয় এবং 1 ঘন্টার মধ্যে সবাই অচেতন হয়ে পড়ে। এক সময় হয়েছিল সবকিছু চুরি। রাজু জলদি খাবার এবং অন্যান্য সরবরাহ করার জন্য মাত্রায় মজুত করে। শুধু একটি বাক্স বাকি থাকে। সেখানে এমন কাপড় রয়েছে যা 100 ডিগ্রি তাপমাত্রা বাঁচতে সাহায্য করতে পারে। তার পরিকল্পনা সম্পূর্ণ করতে রাজু নিজেই চা পান করে এবং অজ্ঞান হয়ে যায়। 2 ঘন্টা পর কর্মচারীরা তাকে জাগায় এবং বলে সবকিছু চুরি হয়ে গেছে। রাজু অবাক হওয়ার ভান করে এবং চুরির বিষয় জানতে পেরে কোম্পানির মালিক তাকে ফোন করে তাকে চুরির সাথে জড়িত বলে অভিযুক্ত করে। রাজু হেসে বলে সে এত চালাক নয় যে এমন বড় চুরি করতে পারে। তারা সবাইকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকে, কিন্তু কারো বিরুদ্ধে কোনো প্রমাণ পায় না, কারণ পুরো গুদাম অন্য মাত্রায় অদৃশ্য হয়ে গেছে। তদন্তের পর পুলিশ অফিসার রাজুকে বলে শহর ছেড়ে না যেতে, কারণ সে একজন সন্দেহজনক। রাজু শয়তানি হাসি হেসে বলে সে তার বাড়ি ছেড়ে কোথাও যাবে না। এই খবর শিরোনাম আসে কিভাবে মাত্র 3 ঘন্টায় পুরো সুপার মার্কেট খালি হয়ে গেছে। ওই দিন তুষারপাত শুরু হয়। রাজু জানতো বিশ্বব্যাপী ঠান্ডা শুরু হয়ে গেছে। 3 দিন পর যখন নক্ষত্র বিস্ফোরিত হয় তাপমাত্রা দ্রুত কমতে শুরু করে। রাজু মনে মনে ভাবে এবার গল্পটা অন্যরকম হবে। সোসাইটির গ্রুপে চ্যাটে সবাই নার্ভাস, কারণ তারা আগে কখনো এত তুষারপাত দেখেনি। রাজু জানালার বাইরে তাকে ভাবে অনেকের জন্য একটি প্রথম এবং শেষবার হবে যখন তারা এত তুষারপাত দেখেছে। আগের জীবনে এই তুষার ঝড় 3 মাস ধরে চলেছিল এবং প্রতিদিন তাপমাত্রা আরও কমে যাচ্ছিল।
যাদের কাছে খাবার ছিল না তারা ধীরে ধীরে মারা গিয়েছিল। পরের দিন এত তুষার জমে যে কেউ আর বাইরে থেকে বের হতে পারে না। এমনকি হিটার থাকলেও সবাই ঘরের ভেতরে ঠান্ডায় কাঁপছিল।